নমস্কার, ইজি ম্যাথ চ্যানেলে সমস্ত অ্যাসপিরেন্টদের স্বাগত জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আজকের ক্লাস পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরগুলোতে কী ধরনের অঙ্ক প্রশ্ন এসছে সেই নিয়েই আলোচনা চলবে। আর এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে। দশটি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে, ভালো কথা। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করে তারা 9 গুণ কাজ কতদিনে করতে পারে? প্রথমে কি বলেছে, 10টি গরু বা 7টি মহিষ ডেলি যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে 60 দিন একটি জমি চাষ করতে পারে, ভালো কথা। পরের বার কি করেছে, পরের বার একসাথে 25টি গরু ও 14খানা মহিষকে একসাথে কাজে লাগিয়ে দিয়েছে এবং তারা প্রত্যেকেই 12 ঘন্টা করে কাজ করছে, ভালো কথা। কিন্তু কাজের পরিমাণটাও বেশি, এবার 9 গুণ কাজ করতে হবে। আগের বার যদি আমি একটি জমি ভাবি, পরের বার তাহলে 9টি জমি, কারণ হচ্ছে কাজের পরিমাণটা 9 গুণ হয়ে গেছে। ঠিক আছে, আগে মহিষ আর গরুর একটা সম্পর্ক বার করতে হবে আমাকে। চলো দেখো, খেয়াল করো, 7টি মহিষ ইকুয়াল টু কত বলেছে? 10টি গরু বলেছে, ভালো কথা। আর এখানে বলেছে 14টি মহিষের কথা বলেছে পরে। আমি তাহলে 14টি মহিষ মানে কি বলতে চেয়েছে? 14টি মহিষ মানে আমি যদি বলি যে 20টি গরু, সেটাও তো বলতে পারি, কারণ 7টা মহিষ মানে যদি 10টা গরু হয় তাহলে 14টা মহিষ মানে 20টা গরু। এটাও ডবল হয়ে গেল, ওটাও ডবল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে ভাবি। প্রথমে ভাবি হচ্ছে আমি এবার অঙ্কটা গরু দিয়ে করব। তাহলে প্রথমে হচ্ছে গরুর সংখ্যা, তারপরে হচ্ছে দৈনিক সময়, গরুর সংখ্যা, দৈনিক সময়, আর হচ্ছে দিন সংখ্যা, কাজের পরিমাণ, আর শেষে গিয়ে লিখলাম দিন সংখ্যা। এবার একটু খেয়াল করো যে প্রথমে বলেছে 10টি গরু বা 8টি মহিষ, আমি গরু দিয়ে করব তাই 10টি গরু লিখলাম। প্রত্যেক দিন কতক্ষণ করে তারা কাজ করে? না, 8 ঘন্টা করে কাজ করে, ভালো কথা। তাহলে একটি জমি বলতে আমি সেটাকে এক অংশ ধরলাম। এক অংশ কাজ করতে তার সময় লাগে 60 দিন। এবার আমাকে বার করতে দিয়েছে 25টি গরু আর 14টি মহিষ। 14টি মহিষ মানে 20টি গরু, তার মানে 25 প্লাস 14টি মহিষ মানে কত? 20টি গরু লিখতে পারি। দাঁড়াচ্ছে 45টি গরু। 45টি গরু এই ক্ষেত্রে ডেলি 12 ঘন্টা করে কাজ করছে, আর কাজের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে, 9 গুণ হয়ে গেছে। মানে আগে যদি এক অংশ করে তাহলে এখন হচ্ছে 9 অংশ করবে। তাহলে কতদিন সময় লাগবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন, আমি সাজিয়ে নিলাম। এবার এই অঙ্ক ঐকিক নিয়মে করা যায়, এই অঙ্ক করা যায় হচ্ছে ভগ্নাংশের নিয়মে, মানে হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি বলে, অনেক নিয়মে করা যায়। পরীক্ষার ক্ষেত্রে সহজে তাড়াতাড়ি করার নিয়মটা এদিকে দেখো। গরুর সংখ্যাকে আমি, ধরো এটা যদি মানুষ দিয়ে ভাবি, তাহলে একটা মানুষ, প্রথম লাইনটাকে আমি ধরছি M1, দৈনিক সময় হচ্ছে আওয়ার ধরলাম H1, আর এদিকে দিন সংখ্যাকে আমি ধরলাম D1, ঠিক আছে। আর আবার পরের লাইনে যেটা আছে সেইটাকে ধরলাম M2, দৈনিক সময়কে ধরলাম H2, মানে নিচের লাইনে এটা 2 ধরছি, আর কাজের পরিমাণ এটাও আমি 2 ধরবো, আর দিন সংখ্যাটাকে আমি ধরবো হচ্ছে D2। এই দুটোকে আমি সমান করলে, আর তার সাথে শুধু কাজের পরিমাণটাকে আমি এইদিক ওইদিক করে দেবো। কাজের পরিমাণ হচ্ছে, ধরো প্রথম লাইনে কাজের পরিমাণ ছিল তো 1, আমি প্রথম লাইনটায় লিখবো হচ্ছে W2, আর পরের পার্টে লিখবো, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে লিখবো হচ্ছে W1। এই সহজভাবে সাজিয়ে দিলে অঙ্কের উত্তর বেরিয়ে আসবে। বোঝা গেল কথা? আমাকে W2 বার করতে হবে, এই দেখো W2 বার করতে হবে, মানে আমাকে D2 বার করতে হবে। এই D2টা আমি জেনে যাব, আমি এই সূত্রে অনুযায়ী বসিয়ে দেবো। আমার এইখানে আমার D2 বার করতে হবে, D2 বেরিয়ে যাবে। আমি ছোটবেলায় যে শিখেছি ত্রৈরাশিক কিংবা হচ্ছে এই অনুপাতের নিয়ম, যেই নিয়মে হোক, এইটা হচ্ছে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো, এই নিয়মে করব। এই একটাই নিয়ম, সবগুলো এক রাখবো, শুধু ডাব্লুটাকে চেঞ্জ করে দেবো, অঙ্কে যাই থাকুক। এবার দেখো এই নিয়মটা কিভাবে অ্যাপ্লাই করছি। M1 মানে 10, H1 মানে ডেলি 8 ঘন্টা করে করছে, কাজের পরিমাণ D1 মানে 60 দিন, আর কাজের পরিমাণটা শুধু চেঞ্জ করে দেবো। কাজের পরিমাণটা দ্বিতীয় লাইনেরটা বসাবো 90, এই 9। আর M2 এর ক্ষেত্রে হচ্ছে 45, আর H2 এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? H2 হচ্ছে আমার 12, আর D2 আমি জানি না, এটাই আমাকে বার করতে হবে D2। আর W1টা হচ্ছে 1। দেখো ডাব্লুটাকে চেঞ্জ করেছি, খেয়াল করো, এইটা আর এইটা চেঞ্জ করেছি। এই লাইনের ক্ষেত্রে 9 লিখেছি, আর দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমি 1 লিখেছি, এইটা এদিক এদিক হয়ে গেছে।
শুধু ডাব্লিউটাকে চেঞ্জ করে আমার উত্তর চলে আসবে। এবার দেখো নিয়ম অনুযায়ী কি হবে, ভগ্নাংশের নিয়ম হচ্ছে 10 ইন্টু 8 ইন্টু 60 ইন্টু 9 ডিভাইডেড বাই কি হবে, আমি যদি সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসি তাহলে গুণ থাকলে ভাগ হয়, 45 12 আর এদিকে 1, তার মানে পড়ে রইলো এদিকে D2, তাহলে D2 অ্যান্সার পেয়ে যাবো এখান থেকে। করে দাও, 9 দিয়ে এটা কত হয় 5 হয়, 5 দিয়ে এটা 2 হয়, তারপরে দেখো 12 দিয়ে 5 হয়, আর কিছু তো নেই নিচে, শেষ। ওপরে দেখো 5 8 40, 40 দুগুণে 80, তার মানে D2 আসলো আমার হচ্ছে 80। তাহলে ওই 25টি গরু আর 14টি মহিষ, 14টি মহিষ মানে হচ্ছে 20টি গরু, একসাথে 45টি গরু, তার মানে এইটাই ভাবতে পারি যে 25টি গরু আর 14টি মহিষ ডেলি যদি 12 ঘন্টা করে কাজ করে তাহলে আগের কাজের 9 গুণ কাজ করতে তার সময় লাগবে 80 দিন, তাহলে উত্তর এখানে 80 দিন। আশা করি বোঝা গেল, এই ধরনের অঙ্ক এই ফর্মুলায় করে নেবে, তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষার হলে সলভ হয়ে যাবে। পরের অঙ্কে চলে আসি। বলেছে এ বি এবং সি ব্যবসাতে 1/4 ইস্টু 1/3 ইস্টু 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে। দেখো তিনজনের মূলধনের অনুপাত দিয়েছে 1/4 ইস্টু 1/3 ইস্টু 1/2। এই ভগ্নাংশে যদি থাকে অনুপাত, সেটাকে সবার প্রথম আমি পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাব। কি করে নিয়ে যাব, নিচে যেগুলো আছে সেগুলোকে লসাগু করে দেবো, 4 3 2, এগুলো লসাগু কত হয় 12, সেই 12 দিয়ে আমি প্রত্যেককে গুণ করে দেবো। চললাম, 12 দিয়ে গুণ করা হয়ে গেল আমার। 12 দিয়ে গুণ করার পর কি দাঁড়াচ্ছে, এটা 3 হচ্ছে, 3 দিয়ে এটা করলে 4 হচ্ছে, 2 দিয়ে এটা করলে 6, তার মানে 3, পরেরটা 4, তারপরেরটা 6, মানে 6, 3:4:6। এটা দেখো পূর্ণ সংখ্যার অনুপাতে পেয়ে গেছি। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। আর মনে রাখবে মূলধনের অনুপাত যেটা, সেটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত হয়, মানে এই অনুপাতে লভ্যাংশ ভাগ হয়ে যাবে। তাহলে ব্যবসা শেষে কত টাকা লাভ হয়েছে 11,700। এই 11,700 টাকা তিনজনের মধ্যে ভাগ করব কিভাবে, এখান থেকে প্রত্যেকের ভাগের ভগ্নাংশ কি হয় জানো, ধরো প্রথমজন পাবে হচ্ছে 3, আর নিচে হচ্ছে এদের যোগফল 6 আর 4 10, আর এদিকে 3 13, আর পরের জন পাবে হচ্ছে 4/13, আর পরের জন পাবে হচ্ছে 6/13। ঠিক আছে, তিনজনের এটা হচ্ছে লভ্যাংশের যে পাওয়ার, তার হচ্ছে ভগ্নাংশটা, তিনজন হচ্ছে এই ভাগে ভাগ পাবে। মানে 13-র মধ্যে টোটাল 13খানা যদি ভাগ করি, তার মধ্যে প্রথমজন পাবে 3 ভাগ, টোটাল 13খানা ভাগের মধ্যে দ্বিতীয়জন 4 ভাগ, আর শেষজন হচ্ছে পাবে হচ্ছে 6 ভাগ। ঠিক আছে, গেল ওইটুকুনি। এবার আমার কাছে কি আছে, যে না আমার কাছে আছে যে 11,700 টাকা মোট লাভ হয়েছে, ভালো কথা। তাহলে 11,700 টাকা যদি মোট লাভ হয়ে থাকে, এর মধ্যে বি কত টাকা পাবে, বি এর লভ্যাংশের অনুপাত কত, লভ্যাংশের অনুপাত 4, আর যদি সেটা আমি ভগ্নাংশে ভাবি 4/13। চলো একে 4/13 দিয়ে যদি গুণ করি, তাহলে আমি বি এর কত টাকা ভাগ হচ্ছে সেটা আমি পেয়ে যাব। চলো ভাগ করে দিই, 13 করে নামতা করলে এটা 9 আসবে, তার সঙ্গে দুটো শূন্য, 4 নং 36, 3,600 টাকা হচ্ছে বি এর পার্ট, এইটুখানি টাকা হচ্ছে বি পাবে। আশা করি বোঝা গেল যে টোটাল 11,700 টাকা লাভ হয়েছে, সেটা তিনজনে ভাগ করে নেবে। আর সবসময় মনে রাখবে কোনো ব্যবসাতে যখন বিনিয়োগ করে, মূলধন যে অনুপাতে বিয়োগ করে লভ্যাংশ সেই অনুপাতেই পায়। তাহলে মূলধন এই অনুপাতে বিভক্ত করেছে, বিনিয়োগ করেছে, সেই অনুপাতটাকে আমি কি করলাম পূর্ণ সংখ্যা অনুপাতে নিয়ে আসলাম। পূর্ণ সংখ্যা অনুপাতে না হলে আমি এই ভগ্নাংশগুলো তৈরি করতে পারবো না, তাহলে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসলাম। পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসার পর এটা এ, এটা বি, এটা সি এর পার্ট, আমি বি এর পার্টটা, আমার যেহেতু উত্তর জানতে চেয়েছে, বি এর পার্টটা বার করে দিলাম। 11,700-কে 4/13 দিয়ে গুণ করলে উত্তর আসছে 3,600 টাকা। 3,600 টাকা হচ্ছে বি এর পার্ট, উত্তর তাহলে 3,600। আশা করি বোঝা গেল। চলে আসলাম পরের অঙ্কে। এই একটা সরল অঙ্ক দিয়েছে। এই সরল অঙ্কটা করার আগে সবার প্রথম তোমাকে দুটো সূত্র আমি দেখাই। সূত্র দুটো কি কি, একটা হচ্ছে ধরো এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা ফর্মুলা হয়। আরও একটা হয়, এই অঙ্কের ক্ষেত্রে আমাকে এই ফর্মুলাটা ইউজ করব, তাই আমি প্রথমে এই ফর্মুলাটা দেখিয়ে দিলাম। এই ফর্মুলাটা মনে রেখো। এবার দেখো, এখন মনে হচ্ছে যে এখানে ফর্মুলা কোথা থেকে ফেলবো।
একটা জিনিস খেয়াল করো, দেখো 8.73, 8.73, 8.73, দেখো পরপর একই সংখ্যা আছে, মানে গুণ। আমি যদি মনে মনে এটাকে এ ভাবি, যাই হোক পরে ভাববো, এটা দেখো এ কিউব আছে, তার মানে তো এটা গুণ। প্লাস এটা দেখো 4.27, তার কিউব আছে, দেখো তিনটে আছে, ঠিক তো? আর নিচে একটু খেয়াল করো, এটা দুটো আছে 8.73, তাহলে 8.73 স্কোয়ার আছে। তারপরে দেখো এটা একটা করেই আছে 8.73 ইন্টু 4.27। তারপরে দেখো 4.27 আর 4.27, এইটা দেখো দুবার আছে, তার মানে আমি স্কোয়ার হিসেবে লিখতে পারি। এবার একটু দেখো তো এটা ফর্মুলার মতো লাগছে কিনা, মানে আমি যদি এটাকে এ এটাকে বি ভাবি, দেখো এ কিউব আর এটাকে বি কিউব ভাবি, আর এটা দেখো স্কোয়ার, আর এটাকে এ ভেবেছিলাম তাহলে এ লিখলাম, এটাকে বি ভেবেছি বি লিখলাম, আর প্লাস এটা বি স্কোয়ার, ঠিক আছে? এবার খেয়াল করো, এটার ফর্মুলা একটু আগে আমি জানলাম, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে তো অলরেডি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বসেই আছে, এটার সাথে এটা যদি পুরো কেটে যায় পড়ে থাকে এ প্লাস বি। এ প্লাস বি মানে এ আমি কি ধরেছিলাম, দেখো খেয়াল করো, 8.73 কে আমি এ বলেছিলাম, তাহলে এর বদলে আমি 8.73 বসালাম, আর বি ধরেছিলাম হচ্ছে 4.27, এই 4.27 বসিয়ে দিলাম, ঠিক আছে? 8.73 আর 4.27 গুণ করলে আমার অঙ্ক শেষ, এই যোগ করলে অঙ্ক শেষ। এই দুটো যোগ আছে, যেহেতু এ প্লাস বি লাস্টে পড়েছিল, এ আর প্লাস বি আমি বসিয়ে দিলাম, এই দুটো যোগ করো, তাহলে 73 আর 27 মিলে 1 হবে, 5 হলো 8 5 13, উত্তর আমার 13, ঠিক আছে? এই দুটো যোগ করলে 13 উত্তর। একটি পরিবারের 6 সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? তার মানে 6 জন সদস্য বলতে 6 গুণ 25, 6 জন সদস্যর মোট বয়সটা আমি পেয়ে গেলাম 150 বছর। আর তাদের মধ্যে যে কনিষ্ঠ সদস্য, মানে একদম যে কনিষ্ঠ ছোট, তার বয়স হচ্ছে 5 বছর। তার জন্মের সময় বলতে এখন যদি তার বয়স 5 বছর হয়, তাহলে সে জন্মেছিল আজ থেকে 5 বছর আগে। তাহলে 5 বছর আগে সমস্ত সদস্যদেরই 5 বছর করে কম ছিল। তারপর পরিবারের 6 জন সদস্যরই 5 বছর করে কমে গেলে 30 বছর কমে যায়। তখন এই 150 থেকে 30 যদি আমি বাদ দিয়ে দিই, মানে এই বয়সটা কমে গেছিল, ছিল না তখন এই বয়সটা, তাহলে 120 বছর দাঁড়াচ্ছে। এই 120 বছর কিন্তু তখন 6 জন সদস্য না, তখন কিন্তু 5 জন সদস্যের। কেন? তখন তো ওই যে কনিষ্ঠতম সদস্যরা, যে একদম ছোট ছিল, সে তো তখন জন্মায়নি, তাহলে তাকে তো গড়ের মধ্যে ইনক্লুড করব না। তখন সদস্য সংখ্যা ছিল হচ্ছে 5 জন। তাহলে আমি এই 120 কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার উত্তর চলে আসবে 24। তাহলে কি দাঁড়াচ্ছে? যখন 6 জন সদস্যদের গড় বয়স 25 বছর দেওয়া আছে, তখন আমি পেলাম হচ্ছে তাদের মোট বয়স 150 বছর। আর আমি আজ থেকে যদি 5 বছর আগের কথা ভাবি, তখন এই 6 জনেরই 5 বছর কমে গেছে। তাহলে 6 জনের 5 বছর কমলে 5 6 30 বছর কমে গেছে টোটালের সাথে, টোটাল বয়সের সাথে 5 বছর, 5 বছর কমালে অ্যাকচুয়ালি 30 বছর কমলো। তাহলে তখন মানে 5 বছর আগে তখন বয়স ছিল, টোটাল বয়স মানে মোট বয়স ছিল 120, কিন্তু সদস্য সংখ্যা তখন ছিল 5, 6 নয়। কারণ 5 বছর আগে যে সবচেয়ে ছোট সদস্য ছিল সে কিন্তু জন্মগ্রহণ করেনি। তাহলে তখন আমি গড় করার সময় ভাগ করব 5 দিয়ে, তাহলে 24 বছর হচ্ছে গড় বয়স। তাহলে আমার এই অঙ্কের উত্তরটা হবে 24 বছর। এখানে কি বলেছে? স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগে? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে জেনে নেব যে স্রোতের অনুকূলের বেগ কি জিনিস। স্রোতের অনুকূলের বেগ হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, তাই তো? তাহলে স্রোতের অনুকূলের বেগ বলতে আমরা বুঝি স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। আর এই অঙ্কটায় কি বলা হয়েছে? স্রোতের অনুকূলেই সে 10 ঘন্টায় 150 কিলোমিটার গেছে। তাহলে 150 কিলোমিটার যে 10 ঘন্টায় গেছে, এই যে 15 কিমি আমি পেলাম,
এই 15 কিমি অ্যাকচুয়ালি কি, যেহেতু স্রোতের অনুকূলে গেছে এই দূরত্বটা, আমি যেটা পেলাম সেটা হচ্ছে স্রোতের অনুকূলের বেগ। এই অনুকূলের বেগ পেলাম। তার মধ্যে তাহলে অনুকূলের বেগের মধ্যে কি কি আছে? স্রোতের বেগ আছে আর নৌকার বেগ আছে, তাই তো? তাহলে এই 15-র মধ্যে কি কি আছে? স্রোতের বেগ আর নৌকার বেগ। আমি তাহলে এই 15-র মধ্যে যেহেতু স্রোতের বেগ আর নৌকার বেগ আছে, আমি তো নৌকার বেগ জানি, তাহলে আমি এর থেকে নৌকার বেগটা বাদ দিয়ে দিই। তাহলে বাদ দিলে কি পড়ে রইলো? এই স্রোতের বেগটা পড়ে থাকবে। তাহলে এই 5 কিমি যেটা পেলাম সেটা হচ্ছে এই স্রোতের বেগ পেলাম। ঠিক আছে, এবার আসি প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ কি জিনিস? প্রতিকূলের বেগ বলতে আমরা বুঝি হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ তখন বিয়োগ হয়ে যায়, তাই তো? নৌকার বেগ, ধরো একটা নদীতে নৌকা যাচ্ছে, যদি স্রোতের দিকে যায় তাহলে নৌকাটার নিজস্ব যা স্পিড থাকে, তাহলে স্রোতের বেগ আরো কি করে, ওর স্পিডটাকে আরো কিছুটা বাড়িয়ে দেয়। কিন্তু ধরো যদি নৌকাটা স্রোতের উল্টো দিকে যায় তখন কি করবে? তখন হচ্ছে নৌকাটা নর্মালি যে স্পিডে যেতে পারতো, মানে স্থির জলে, যেটা আমরা বলি স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ যদি এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি নৌকার বেগ 10 কিলোমিটার ধরি, এইবার ও যখন স্রোতের উল্টো দিকে যাবে তখন কি করবে? স্রোত ওকে বাধা দেবে, আর বাধা দিলে ওর বেগটা অটোমেটিক্যালি একটু কমে যাবে। তখনই নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করলে ওর অ্যাকচুয়াল বেগ পাবো, মানে ওই মুহূর্তে প্রতিকূলে কিভাবে যাচ্ছে ও নৌকাটা, সেটাই আমরা প্রতিকূলের বেগ বলি। নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করে দিতে হয়। তাহলে আমি নৌকার বেগ এই অঙ্কের ক্ষেত্রে 10 কিলোমিটার জানি, আর স্রোতের বেগ অলরেডি মাত্র বার করলাম আমরা 5 কিলোমিটার। তাহলে যেই 5টা পেলাম সেটা হচ্ছে প্রতিকূলের বেগ। কি পেলাম? প্রতিকূলের বেগ হচ্ছে 5 কিমি। এবার আমাকে এই অঙ্কে উত্তর জানতে চেয়েছে যে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, মানে ওই 150 কিলোমিটার দূরত্ব যদি অতিক্রম করে তাহলে নৌকার কত ঘন্টা সময় লাগবে। তা যখন প্রতিকূলে আসবে তখন প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ করতে হবে আমাকে। আমরা তো জানি দূরত্বকে গতিবেগ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে সময়, তাই তো? তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে? দূরত্ব হচ্ছে 150 কিমি, আর যেহেতু প্রতিকূলে জানতে চেয়েছে মানে প্রতিকূলের গতিবেগটা দিয়ে ভাগ করব। প্রতিকূলের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। তাহলে উত্তর হয়ে গেল আমার 30 ঘন্টা। তাহলে প্রতিকূলে নৌকাটার এই 150 কিলোমিটার ফিরতে সময় লাগবে হচ্ছে 30 ঘন্টা। তাই এই অঙ্কের ক্ষেত্রে আমরা উত্তর করব 30 ঘন্টা। পরের অঙ্কে চলে আসি। এখানে এটা অঙ্ক আর জিআই দুটো একসাথে, দেখে নাও। একটা বক্সের ভিতরে 90 দিয়েছে, তার চারপাশে 4খানা নম্বর। তাহলে এই 4খানা যে নম্বর আছে, এই 4খানা নম্বর কোনো না কোনো ভাবে কিছু না কিছু করে মাঝখানে 90টা চলে এসছে। তাহলে আমরা প্রথমে দেখবো কিভাবে আসছে, মানে অনেকগুলো পথ আমাদের ট্রাই করতে হবে, তার মধ্যে কোনো একটা না কোনো একটা হবে। তা দেখো, প্রথমেই 3-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, 3-এর সাথে 4 গুণ করলে 12, 12-র সাথে 7 গুণ করলে উপরে 7, এই 7 গুণ করলে 7 × 12 = 84। দেখো, ঠিক তার সাথে 84-র সাথে যদি তুমি 6 যোগ করে দাও তাহলে তোমার উত্তর চলে আসবে হচ্ছে 90, তাই তো? এটাও তাই হবে। 9 দুগুণে 18, 8 আছে, 8কে গুণ করে দাও তাহলে তোমার উত্তর চলে আসবে হচ্ছে 144। তার সাথে 5 গুণ যোগ করে দাও, এটা যেহেতু হয়েছিল সবই তো একই নিয়মেই হবে, তাহলে 149, এটাও তাই, তাহলে তাই হওয়া উচিত। তাহলে 6 নং 54, 54-র সাথে তুমি 7 গুণ করবে, 4 সাথে 28, 37, এই গুণ হয়ে গেল, আমার তার সাথে 10 যোগ করে দেবো, তাহলে 8, 8, 3। তাহলে অপশনে তুমি পেয়ে যাবে 388, মানে 388। বোঝা গেল কি হচ্ছে? যে এই তিনটে পরস্পর গুণ হয়েছে আর এই সংখ্যাটা মানে যেটা বাঁদিকে আছে সেই সংখ্যাটা যোগ হচ্ছে, প্রতি ক্ষেত্রেই তাই হচ্ছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর আমার দাঁড়াচ্ছে 388। আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে এটা নর্মাল একটা যোগ বিয়োগের অঙ্ক। লসাগুর যোগ বিয়োগ যেমন হয়, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ, সেই নিয়মেই হবে। তাহলে 16, 8, 4, 2 আর 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এদের লসাগু 16 হচ্ছে, তাই তো? তাহলে এইখানে যে 1 আছে, 1 দিয়ে 16কে ভাগ করলে 16, সেই 16 দিয়ে ওপরের 1কে গুণ করতে হয়, 16 হলো। 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 8 অক্ষে 8, 4 দিয়ে 16কে ভাগ করলে 4, 4 অক্ষে 4, 8 দিয়ে ভাগ করলে 2, 2 অক্ষে 2, 16 দিয়ে
16কে ভাগ করলে 1, সেই যে উত্তর 1 হলো সেই 1 দিয়ে ওপরে 1 কে, তাহলে হয়ে গেল 1। এবার এগুলো একটু বিয়োগ করে দিলে হয়ে যাবে। ও মাঝখানে এটা যোগ ছিল, আমি বিয়োগ দিয়ে দিয়েছিলাম, যোগ আছে। তাহলে 16-র আগে যোগ চিহ্ন আছে আর 2 এর আগে যোগ চিহ্ন আছে, এই দুটোকে যোগ করবো। তাহলে এই দুটোকে যোগ করলে কি হচ্ছে, 16 আর 2 18 হয়ে যাচ্ছে। আর 8-এর আগে বিয়োগ চিহ্ন, 4-এর আগে বিয়োগ চিহ্ন, 1-এর আগে বিয়োগ চিহ্ন, এগুলো বিয়োগ আছে। এই বিয়োগগুলো সব একই চিহ্ন থাকলে আমরা জানি এগুলোকে সব করে যোগ করতে হয়, তাই যোগ করে দেবো। 8 4 12 আর 1 13, তাহলে বিয়োগ 13। তাহলে দাঁড়াচ্ছে 18 থেকে 13 বিয়োগ করলে উত্তর হবে 5, 5/16। এক্ষেত্রে 16, 5/16 হচ্ছে আমাদের উত্তর। এটা একদম সহজ অঙ্ক, এগুলো বেসিক একটা অঙ্ক, আশা করি তোমরা সবাই জানো। চলে আসি নেক্সট অঙ্কে। এই অঙ্কে কি বলেছে, a প্লাস 2b ইকুয়াল টু 5 আর a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 13 হলে ab এর মান জানতে চেয়েছে। আমরা প্রথমে এই পার্টটুকু নিয়ে কাজ শুরু করি। দেখো, স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 13, তাহলে দেখো এটাকে আমি a স্কোয়ার করলাম আর এটাকে তো b স্কোয়ার বানাবো। b স্কোয়ার মানে 4 মানে 2, 2 স্কোয়ার আর b এর মাথায় স্কোয়ার আছে, এই পুরোটা একসাথে স্কোয়ার লিখে পারি। তাহলে 4b স্কোয়ারকে আমি কি করলাম, 2b পুরোটা স্কোয়ার করলাম, যাতে কি হলো, এটা আমার a হলো, এটা আমার b হলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 13 যেমন ছিল। এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারে আমাদের সূত্র জানতে হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার আরেকটা সূত্র হয়, এই অঙ্কের ক্ষেত্রে এটাই লাগবে, আপাতত এটাই দেখে রাখুন। তাহলে এক্ষেত্রে a বলতে এখানে a আছে, প্লাস b বলতে 2b, এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2a, a মানে a আর b মানে হচ্ছে 2b ইকুয়াল টু 13। ঠিক আছে, এইবার এইটুকুন মান দেওয়া আছে বইতে। কি দেওয়া আছে, এই a প্লাস 2bর মান আবার 5, চলো 5 বসিয়ে দিই তার বদলে। a প্লাস 2bর বদলে আমি 5 বসিয়ে দিলাম, যেহেতু মানটা বইতে দেওয়া আছে সেই কারণে প্রশ্নে আমাদের মান দেওয়া আছে, মানটা বসিয়ে দিলাম। আর এইখানে দাঁড়াচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 4ab ইকুয়াল টু 13, যেমন ছিল তেমন। এবার কি দাঁড়াচ্ছে, 5-এর স্কোয়ার করলে, মানে 5-এর স্কোয়ার বলতে 5কে 5 দিয়ে গুণ, 5-এর স্কোয়ার করলে 25, সেই 25টাকে আমি কি করব, সমান সমানের ওই পাশে পাঠিয়ে দেবো। দেখো এই পাশে 25 যেটা আসলো সেটা প্লাস 25, ওই পাশে যদি নিয়ে যাই তাহলে এটা মাইনাস 25 হবে। তাহলে নর্মাল একটা বিয়োগ আছে, এখানে বিয়োগটা করে ফেলি। 13 আর 25-এর বিয়োগফল, যেহেতু বড় সংখ্যার পাশের চিহ্ন বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমাকে বিয়োগ চিহ্নই বসাতে হবে। আর 13 বাদ দিলে 25 থেকে উত্তর আসবে 12। তাহলে দেখো যখন সংখ্যা সিঙ্গেল চলে আসবে, মানে এদিকেও একটা সংখ্যা এদিকেও একটা সংখ্যা, তখন আমি দুই দিকে মাইনাস থাকলে এই মাইনাস দুটোকে কেটে দিতে পারি। দিলাম কেটে, তাহলে ab ইকুয়াল টু দাঁড়াচ্ছে 12 ডিভাইডেড বাই 4। এই সংখ্যাটা যখন গুণ থাকে সমান সমানের এক পাশে, আমি যদি সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই, গুণ থাকলে ওই পাশে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যায়। তাই 4 দিয়ে 12কে আমাকে ভাগ করতে হবে, উত্তর আসবে 3। তাহলে ab-র মান কি দাঁড়ালো, 3। আশা করি বোঝা গেল। তাহলে এইখানে ab-র মান হচ্ছে 3, 3 আমরা উত্তর করব। পরের অঙ্কে চলে আসছি। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো। শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো। মানে বেতন পরপর দুবার কমেছিল আর লাস্টবার মানে তৃতীয়বার কি হয়েছে, বেড়েছে। শেষে গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 9,900 টাকা। তাহলে আমরা দেখি যে ব্যক্তির বেতন অ্যাকচুয়ালি মানে প্রথমে কত টাকা ছিল। আমি যদি প্রথমে 100 টাকা ধরে নিই ওনার বেতন ছিল, ভালো কথা, তাহলে 100 টাকা থেকে প্রথমে কমেছে 10%, 10% কমলে 100 থেকে ওটা কমে গেছে হচ্ছে, হয়ে গেছে কততে, 10% কমে মানে 90%-এ চলে গেছে। দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, যদি কোনো কিছুকে তুমি 100% মনে করো আর তার থেকে যদি 10% কমে যায়, তার মানে বর্তমানে সেই টাকাটা কত পার্সেন্টে আছে, 90%-এ আছে। ক্লিয়ার? তার মানে আমি ওই 100 টাকাটা এখন 90-তে নিয়ে গেলাম। সবসময় মনে রাখবে যততে আছে সেটা নিচে, আর কত পার্সেন্টে নিয়ে যাচ্ছ সেটা ওপরে বসাবে। ঠিক আছে, এবার দেখো 100 টাকা 90% নিয়ে গেলাম, কারণ কি, কারণ হচ্ছে 10% কমেছে। এবার এই টাকাটাই এখন আমার কাছে পুরোটাই হচ্ছে এখন 100%। এই টাকাটা আবার কি হলো, 20% কমলো, তখন কি হবে, আছে 100-তে নিয়ে যাব 80-তে, তাহলে হয়ে গেল আমি 80%-এ চলে গেলাম। এবার এই পুরো টাকাটাই, দেখো খেয়াল করো, এই পুরো টাকাটাই হচ্ছে এখন 100%, কিন্তু এইবার বেড়েছে, কত বেড়েছে,
10% বেড়েছে। 10% বেড়ে যাওয়া মানে কি, আছে 100-এ, বেড়ে গিয়ে 110%-এ চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি একবারে চলে গেলাম যে 100 টাকা যদি কারো বেতন হয়েছিল, 100 টাকা যদি কারো বেতন হয়ে থাকে একদম শুরুতে, তাহলে প্রথমে 10%, পরে 20% কমেছিল, তার জন্য 10% কমিয়ে 90-তে নিয়ে গেছি। পরের বার 20% কমেছিল বলে আমি 20% কমিয়ে 80%-এ নিয়ে গেলাম। আর তারপরের বার 10% বেড়ে গেছে, সেই কারণে আমি 10% বেড়ে যাওয়া মানে হচ্ছে 110-এ নিয়ে গেলাম। এবার সবসময় মনে রাখবে, যেই পার্সেন্টেজে আছে এখন টাকাটা সেটা নিচে বসাবে, আর যেটা তুমি নিতে চাইছো সেটা উপরে বসাবে। ক্লিয়ার? খুব সহজে তাড়াতাড়ি করার নিয়ম এটাই। তাহলে বর্তমানে এই টাকাটাই চলে গেছে, ভালো কথা। এবার খেয়াল করো, আমি যদি এই 100টা বদলে আমি এটা এক্স টাকা ধরি, তাহলে এই ঘটনাটা এক্স এর সাথে হয়েছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ইন্টু 90/100 ইন্টু 80/100 ইন্টু 110/100, এই টাকাটা ইকুয়াল টু বর্তমানে কত, 9,900 টাকা। ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে, 9,900 ইন্টু, এইগুলো সব এই পাশে আসা মানে হচ্ছে গুণ থাকলে ভাগ হয়, এবার ভাগ মানে এগুলো সব উল্টে যাবে, তাই তো? তাহলে উপরে 100 চলে যাবে, নিচে 90, আর এখানেও তাই, উপরে 100 নিচে 80 ইন্টু, এখানে উপরে 100 চলে যাবে আর নিচে 110। ঠিক আছে, এবার দেখো এখানে 0 0 কাটে, 11 দিয়ে এটা কাটলে 900 হয়ে যায়। আবার দেখো 90 দিয়ে এটা কাটলে 10 হয়ে যায়। এইবার আর কি করা যায়, আর তুমি এইভাবে কেটে দাও, এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটো, তাহলে এটা কাটলে কত হচ্ছে, এটা 4 দিয়ে কাটলে এটা 25 হয়ে যাচ্ছে, এটা 4 দিয়ে কাটলে 2, তাই তো? আর এই 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 হয়ে যাচ্ছে। তাহলে 5 25 125, 125-এর পিছনে দুটো শূন্য, 100 দিয়ে গুণ, 125 তার পিছনে দুটো শূন্য, মানে হচ্ছে 12,500 টাকা। পূর্বে ওই ব্যক্তির বেতন ছিল 12,500 টাকা। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক একটা বীজগণিতের সরল অঙ্ক, জাস্ট যোগ করতে হবে। ধরে নাও ভগ্নাংশের যোগ, এগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে যেগুলো হচ্ছে হরে থাকবে, ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে যেগুলো হরে থাকবে তাদের প্রথমে লসাগু করতে হবে। চলো লসাগু করি। এখানে লসাগুর মনে আছে, লসাগু হচ্ছে a মাইনাস বি, দেখো আর কোনো a মাইনাস বি আছে কিনা, a মাইনাস বি, তাহলে একটা a মাইনাস বি। সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ আছে, হ্যাঁ সি মাইনাস এ আছে, একটা সি মাইনাস এ, এই দুটো হয়ে গেছে, a মাইনাস বি চলে এসছে। বি মাইনাস সি, এখানে একটা বি মাইনাস সি, চলো বি মাইনাস সি, আমার লসাগু শেষ। এবার কি করতে হয়, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে আমি এই হরের সংখ্যা দিয়ে যদি আমি লসাগুর এই সংখ্যাটিকে ভাগ করি, তাহলে আমার উত্তর আসবে কি বলতো? দেখো একটু খেয়াল করো, ভালো করে বোঝো। আমি এই জায়গায় রাফে একটু করি, এ মাইনাস বি, তার সাথে সি মাইনাস এ আর বি মাইনাস সি, একে ভাগ করবে তুমি কি দিয়ে, এ মাইনাস বি, আর ভাগ করবে সি মাইনাস এ দিয়ে, সি মাইনাস এ দিয়ে। তাহলে সি মাইনাস এ কেটে যাবে, এ মাইনাস বি কেটে যাবে, পড়ে থাকবে বি মাইনাস সি। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যখন হর দিয়ে এটাকে ভাগ করলাম তখন আমার উত্তর আসলো বি মাইনাস সি, কারণ এই দুটো দিয়ে এই দুটো সংখ্যা কেটে যাবে। তাহলে বি প্লাস সি এর সাথে এই বি মাইনাস সি গুণ হবে, যে কারণ যেটা ভাগফল হয় সেই ভাগফল দিয়ে ওপরের লবকে গুণ করতে হয়, লবকে গুণ করতে হবে ভাগফল দিয়ে। এই হলো আমাদের ভগ্নাংশের যোগের নিয়ম। পরেরটা কি আছে, এ মাইনাস বি বি মাইনাস সি, এ মাইনাস বি বি মাইনাস সি মিলে যাবে, মানে পড়ে থাকবে সি মাইনাস এ, এই সি মাইনাস এ দিয়ে আমি গুণ করব সি প্লাস এ, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ হয়ে গেল, প্লাস এখানে সি মাইনাস এ, আর এইদিকে বি মাইনাস সি কেটে যাবে, পড়ে থাকবে এ মাইনাস বি, এই এ মাইনাস বি থেকে এ প্লাস বি গুণ করব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে এত পর্যন্ত। এইবার খেয়াল করে দেখো, এই যে অঙ্কটা এইখানে দেখো, এই দুটো বি প্লাস সি আর বি মাইনাস সি ফর্মুলায় আছে। কি ফর্মুলা মনে আছে ফর্মুলাটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি প্লাস সি আর বি মাইনাস সি দাঁড়াচ্ছে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার এতটুকু, এটা ফর্মুলায়। পরেরটাও ফর্মুলায় হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তারপরেরটাও ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ
ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার ওপরেগুলো যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগের নিয়ম ওই একই, দুটো সংখ্যার চিহ্ন যদি একই হয় তাদেরকে যোগ করতে হয়, আর দুটো সংখ্যার যদি চিহ্ন আলাদা হয় তাদের বিয়োগ করতে হয়। দেখো বি স্কোয়ার আগে কিছু নেই মানে প্লাস আছে, বি স্কোয়ার আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে বিয়োগ করতে হবে। বি স্কোয়ার আগে কিছু নেই মানে এক আছে, এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে দাঁড়াচ্ছে কি এক থেকে এক বিয়োগ করলে 0, তখন আমি এটাকে কেটে দেবো। মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যায়, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দুটোই বাদ হয়ে যায় মানে 0 হয়। আলটিমেটলি উপরের রেজাল্ট আসলো 0 ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ বি মাইনাস সি। এবার শূন্যকে তুমি যেই সংখ্যা দিয়েই ভাগ করো উত্তর তোমার শূন্যই আসবে, তাহলে অ্যান্সার 0। বোঝা গেল? আজ এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কাল রাত 8টায়।